আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার যথারীতি হাজির হয়ে গেছি সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে। আমরা 1000 প্রশ্নের সমাধান করছি ব্যাখ্যা সহ, এবং তারই ধারাবাহিকতায় আমি আজকে 13 নম্বর ক্লাস নিয়ে আপনার সামনে হাজির হলাম, যেখানে আমরা 421 থেকে 455 পর্যন্ত প্রশ্ন, অর্থাৎ আজকের 35টি প্রশ্ন সলভ করব। এবং বরাবরের মতোই আজকেও প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই আপনার জন্য থাকবে। তো আপনারা যেটি করবেন, বরাবরের মতোই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন, এবং কোথাও বুঝতে না পারলে অবশ্যই সেটি বলবেন। প্রাসঙ্গিক আরও তথ্য লাগলে সেটিও কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি সেগুলো আপনাকে বলার চেষ্টা করব। তো দেরি না করে শুরু করে দেব ক্লাস। আজকে বললামই আমাদের 13 নম্বর ক্লাস, এবং 455তে গিয়ে প্রশ্ন নাম্বার আমাদের ক্লাস আজকে শেষ হবে। তো প্রথম প্রশ্ন, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আপনার জন্য আমি নিয়ে চলে এসেছি। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জানতে চেয়েছেন কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, বেশ ভালো আছি। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, যেটি আমাদের 1000-এর মধ্যে 1000 প্রশ্নের সিরিয়ালের মধ্যে, যার সিরিয়াল হচ্ছে 421, সেটি হচ্ছে ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন। ইবনে বতুতা আমাদের বাংলার ইতিহাসে গিয়ে পর্যটকদের সম্পর্কে আমাদের জানতে হবে। বাংলায় গ্রিক পর্যটক এসেছেন, চৈনিক কয়েকজন পর্যটক এসেছেন, এবং ইবনে বতুতা এসেছেন। তো যে কয়েকজন পর্যটক বাইরে থেকে বাংলাদেশে, পর্যটক মানে ট্রাভেলর, মানে যারা প্রাচীন বাংলায়, মধ্যযুগে বা প্রাচীনকালে বাংলায় ভ্রমণ করে তাদের অভিজ্ঞতার কথা তাদের প্রকাশিত বা লিখিত গ্রন্থে উল্লেখ করেছেন, যেখান থেকে আমরা বাংলার ওই সময়ের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তো যতগুলো ট্রাভেলর বা পর্যটক আছেন, তার মধ্যে ইবনে বতুতা অন্যতম গুরুত্বপূর্ণ একজন পর্যটক। ইবনে বতুতা থেকে অনেক ধরনের প্রশ্ন হয়। আমি বিগত ক্লাসগুলোতেও ইবনে বতুতা থেকে দু একটা প্রশ্ন নিয়েছি, আবার ভবিষ্যতেও নিব, কারণ ইবনে বতুতা থেকে অনেকগুলো প্রশ্ন আছে। তার মধ্যে আজকে একটা নিয়েছি, যেটা হচ্ছে তার আসার সময়। অনেক সময় শতক হিসেবেও প্রশ্নটা আসে, আবার কখনো কখনো এক্স্যাক্ট সালটাই জিজ্ঞেস করে। আবার জিজ্ঞেস করে তিনি যখন বাংলাদেশে এসেছিলেন, ভারতে এসেছিলেন, তখন বাংলাদেশের অথবা ভারতের শাসক কে ছিলেন, শাসক সম্পর্কেও প্রশ্ন আসে। সুতরাং আপনাকে একেবারে এ টু জেড ইবনে বতুতার ভ্রমণ সম্পর্কে জানতে হবে। অনেকেই আনসার দিয়েছেন 21-এর গ, চতুর্দশ শতকে। দেখেন, ইবনে বতুতা তিনি তার জন্ম কোথায়, ইবনে বতুতা সম্পর্কে প্রাসঙ্গিক কয়েকটা তথ্য আমরা জেনে নিই। ইবনে বতুতার জন্ম, তিনি কোন দেশের নাগরিক, সেটা কিন্তু পরীক্ষায় আসে। তার জন্ম পশ্চিম আফ্রিকার মরক্কোতে। তার জন্ম পশ্চিম আফ্রিকার মরক্কো নামক দেশে। সেখান থেকে তিনি পূর্ব দিকে যাত্রা শুরু করেন। হজ করার উদ্দেশ্যে প্রথমে বেরিয়েছিলেন, তারপরে আস্তে আস্তে তিনি ভারতে আসেন, চীনে যান, বিভিন্ন দেশে যান। এবার মরক্কোতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতে আসেন কখন, সেটা একটু জেনে নিই। তার জন্ম মরক্কোতে, ভারতে আসেন 1333 সালে, ইংরেজির সাল 1333 সালে। বাংলাদেশে আসেন, বাংলায় আসেন এই ভারতে 1333 সালে আসার পরে তিনি, ওই সময় মোহাম্মদ বিন তুগলক ছিলেন দিল্লির সুলতান, তার দরবারে বিচারক হিসেবে 8 বছর চাকরি করেছেন। এরপরে আরও মালদ্বীপ, শ্রীলঙ্কা ঘুরে তিনি 1346 সালে তিনি বাংলাদেশে এসেছিলেন। আমি কি বোঝাতে পারলাম? তিনি ইবনে বতুতা তিনি ভারতে যখন আসেন তখন সালটা ছিল 1333। ভারতে আসার পরে দিল্লিতেই সুলতান মোহাম্মদ বিন তুগলকের দরবারে, মানে ব্যাপারটা এমন না যে মরক্কো থেকে তিনি বের হয়ে মানে খুব কম সময়ের মধ্যে সারা পৃথিবী ঘুরে ফেলেছেন, ব্যাপারটা এরকম না। তার জার্নি, তিনি যখন 17 বছর বয়স তার মোটামুটি, তখন আমি যদি ভুল না করে থাকি, তাহলে তখন তিনি বের হন বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে। প্রথমে তিনি হজের উদ্দেশ্যেই বের হয়েছিলেন, তারপরে তিনি সেখানে দুজন মানে সুফি সাধকদের দ্বারা প্রভাবিত হয়ে, তাদের কথায় প্রভাবিত হয়ে বিশ্ব ভ্রমণে বের হন। তো এই ভ্রমণের জার্নিতে তিনি চাকরি করেছেন, তিনি বিয়ে করেছেন, একাধিক বিয়ে করেছেন। তিনি এই ভ্রমণের সময়ে এসে
তিনি আফ্রিকা মানে মক্কায় পৌঁছানোর আগেই তিনি 2টা বিয়ে করেছেন। তিনি মরক্কো থেকে রওনা দেওয়ার পরে মক্কা এসে পৌঁছানোর আগেই রাস্তার মধ্যে তিনি 2টা বিয়ে করেছেন। তো 2টা বিয়ে করেছেন মানে কি 2 জায়গাতে সংসার করেছেন অল্প কিছুদিন হলেও। তিনি বিয়ে করেছেন, সংসার করেছেন, চাকরি করেছেন, ব্যবসা করেছেন। এই জার্নিতেই তিনি মরক্কো থেকে বের হয়ে আবার মরক্কো ফিরে যাওয়া পর্যন্ত তার হোল লাইফ রাস্তায় তিনি সব কিছু করেছেন। ঠিক আছে, এই হচ্ছে ইবনে বতুতার ভ্রমণ। তো তিনি যখন ভারতে আসেন 1333 সাল, তখন ভারতের সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। তার দরবারে 8 বছর তিনি বিচারক হিসেবে কাজ করেন। এরপরে ওখান থেকে তিনি চাকরির ইস্তফা দিয়ে, কারণ তিনি তো ভ্রমণে বের হয়েছেন, চাকরির ইস্তফা দিয়ে তিনি মালদ্বীপে যান, মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা যান, শ্রীলঙ্কা থেকে নৌপথে সমুদ্রপথে বাংলাদেশের চট্টগ্রামে আসেন, সিলেটে যান। এই হচ্ছে তখন বাংলাদেশের শাসক ছিল বা বাংলার শাসক ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। এই কয়েকটা তথ্যই যে তথ্যগুলো বললাম সবগুলোই পরীক্ষায় বিভিন্ন সময় এসছে এবং আসবে। পরের প্রশ্ন, কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র হয়ে ওঠে? এটাও প্রাচীন বাংলার ইতিহাস থেকে একটি প্রশ্ন। নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায়। নালন্দা আসলে বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে, নালন্দাকে আসলে মহাবিহার বলা হয়। তো আধুনিক যুগের বিশ্ববিদ্যালয়গুলো মানে ওই সময়ের বিহার যেটা, সেটা বর্তমান যুগে বিশ্ববিদ্যালয়ের মতোই অনেকটা, এই জন্য বিশ্ববিদ্যালয় বলা হয়। তবে এক্স্যাক্ট শব্দটা আসলে যেহেতু প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, এখানে তো আমার আর কিছু করার নেই। তবে নালন্দা মহাবিহার সবচেয়ে ভালো শব্দ, বিশ্ববিদ্যালয় আসলে বলা যেতে পারে, তবে ওটাই উত্তম। তো যাই হোক, এটা প্রতিষ্ঠিত করেছিলেন প্রতিষ্ঠাতা প্রথম কুমার গুপ্ত। গুপ্ত যুগে একজন শাসক ছিলেন গুপ্ত বংশের, যার নাম হচ্ছে কুমার গুপ্ত। তো কুমার গুপ্ত একাধিক থাকার কারণে এনার সিরিয়াল 1, এই জন্য তাকে বলা হয় প্রথম কুমার গুপ্ত। প্রমোদ আর প্রথম এক জিনিস নয়, বাংলা সাহিত্যে আপনারা প্রমোদ চৌধুরীকে অনেকে প্রথম চৌধুরী বলেন। তো ইনি এই মহাবিহার প্রতিষ্ঠা করলেও পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপালের সময় এসে এটা জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্রে পরিণত হয়। আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। পরের প্রশ্নে যাব। বন্দেগান ই চেহেলগান কে প্রতিষ্ঠা করেন? বন্দেগান ই চেহেলগান, যারা ইতিহাস পড়েননি তারা এই সম্পর্কে কোনো আইডিয়া নেই হয়তো। বন্দেগান ই চেহেলগান আবার কি জিনিস? বন্দেগান ই চেহেলগান এটা উর্দু ফার্সি শব্দ, এর বাংলা হচ্ছে বিশিষ্ট 40, অথবা অন্যভাবে বলা যায় 40 চক্র। 40 চক্র। তো এই 40 চক্র আবার কি জিনিস? আসলে এটা একটা উপদেষ্টা পরিষদ। এই 40 চক্র কি? ইলতুৎমিশের, সুলতান ইলতুৎমিশ এটি প্রতিষ্ঠিত করেন। এটি আসলে 40 জন সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ। কার? ইলতুৎমিশের। সুলতান ইলতুৎমিশ, যাকে বলা হয় দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, তিনি তার শাসন কার্যে সহায়তা করার জন্য তার যে কৃতদাস বাহিনী ছিল, এই কৃতদাস বাহিনী থেকে মানে মেধা সম্পন্ন, দক্ষতা জ্ঞান সম্পন্ন, বিভিন্ন কাজে পারদর্শিতা সম্পন্ন 40 জন মানুষকে নিয়ে তিনি একটি কমিটি বা উপদেষ্টা পরিষদ গঠন করেন এবং তার নাম দেন বন্দেগান ই চেহেলগান, যাকে বাংলায় বলা হয় 40 চক্র। তো এটি ইলতুৎমিশ প্রতিষ্ঠা করেছিলেন এবং এর মধ্যে পরবর্তীতে তার 40 চক্রর মানে 40 সদস্য বিশিষ্ট কমিটির একজন পরবর্তীতে আবার সুলতান হয়েছিলেন, যিনি হচ্ছেন গিয়াসউদ্দিন বলবন। সুলতান গিয়াসউদ্দিন বলবন তিনি নিজেই এই 40 চক্রের একজন সদস্য ছিলেন। তো ইলতুৎমিশের শাসনের পরে যখন সুলতান রাজিয়া বা ইলতুৎমিশের মানে পুত্র ক্ষমতায় আসেন, তখন এই চক্রের প্রভাব এত বৃদ্ধি পায় যে তারাই মূলত শাসন পরিচালনা করতো। যাই হোক, এ নিয়ে ইতিহাসের কোনো এক ক্লাসে কোনো একদিন আরো বিস্তারিত আলোচনা হবে, আপাতত এতটুকু জানলেই চলবে। পরের প্রশ্ন হচ্ছে, বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন? খলিফাতুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর প্রতিনিধি। খলিফাতুল্লাহ মানে হচ্ছে
আল্লাহর খলিফা মানে প্রতিনিধি, প্রতিনিধি, ঠিক আছে। বাংলার একজন সুলতান যিনি নিজেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে বা আল্লাহর খলিফা হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন। খলিফা সাধারণত ইসলামী রাজ্যের, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে 4 খলিফা বলা হয় খোলাফায়ে রাশিদিন, তারপরে উমাইয়া খলিফাত, আব্বাসীয় খিলাফত, ওসমানীয় খিলাফত, তারা নিজেদেরকে খলিফা বলে দাবি করতেন। তো বাংলার একজন সুলতান যার নাম হচ্ছে জালালউদ্দিন মাহমুদ শাহ, তিনি নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন, খলিফাতুল্লাহ হিসেবে। আর এই জালালউদ্দিন মাহমুদ শাহ তিনি কিন্তু মুসলিম ছিলেন না। প্রশ্ন যদি এরকম হয় নিচের কোন সুলতান জন্মগতভাবে মুসলিম ছিলেন না বা পরবর্তীতে মুসলিম হন, অথবা নিচের কোন সুলতান প্রাথমিক জীবনে হিন্দু ছিলেন, তাহলে কি আনসার দিবেন? তাহলে আনসার হচ্ছে জালালউদ্দিন মাহমুদ শাহ। তিনি ছিলেন নিশ্চয়ই রাজা গণেশের নাম শুনেছেন। এই জালালউদ্দিন মাহমুদ শাহ তিনি ছিলেন রাজা গণেশের পুত্র। বাল্য নাম, অর্থাৎ ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত তার নাম ছিল যদু, ঠিক আছে। এই যদু একসময় ইলিয়াস শাহী বংশের পতনের পর, আমরা শামসুদ্দিন ইলিয়াস শাহের নাম পড়েছি, ইলিয়াস শাহী বংশের পতনের পর যদু এক অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলার শাসন বা সিংহাসন দখল করেন এবং তিনি ইসলাম ধর্ম, যদিও রাজনৈতিক কারণেই গ্রহণ করেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম করেন জালালউদ্দিন মাহমুদ শাহ এবং নিজেকে খলিফাতুল্লাহ হিসেবে ঘোষণা করেন। পরের প্রশ্নে যাব আমরা। বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে? কামরুল হাসান, এস এম সুলতান, জয়নুল আবেদিন, কাইয়ুম চৌধুরী। এই 4 জনই বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী, ঠিক আছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত বা শ্রেষ্ঠ জয়নুল আবেদিন। ম্যাডোনা 43, মনপুরা 70, নবান্ন, বিদ্রোহী, সংগ্রাম, পাইন্যের মা, হ্যাঁ পাইন্যের মা, তারপরে মই দেয়া, মই টানা, এরকম আরো বিখ্যাত কিছু ছবি আছে। এই ছবিগুলো সম্পর্কে, এই চিত্রগুলো সম্পর্কে আপনার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রাখতে হবে যে কোনটি কার চিত্র। আমি কয়েকটার নাম লিখে দিলাম। জয়নুল আবেদিনের এগুলো চিত্রকর্ম, এগুলো কি জয়নুল আবেদিনের চিত্রকর্ম। এছাড়াও আরো আছে, আমি জাস্ট কয়েকটা লিখলাম। পরের প্রশ্নে যাব। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে? বাংলাদেশের সংবিধান সম্পর্কে, সংবিধানের ধারাগুলো সম্পর্কে, গুরুত্বপূর্ণ ধারাগুলো সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতেই হবে, কোনো উপায় নেই, সংবিধান ভালো করে মুখস্থ করতেই হবে। তো বাংলাদেশের সংবিধানের 4টা অনুচ্ছেদের নাম আছে এখানে। এর মধ্যে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হবে? নির্বাহী বিভাগ মানে বাংলাদেশের বিচার ব্যবস্থা কেন এত দুর্বল জানেন? নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের কারণে। সংবিধানে বলা হচ্ছে, সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে সংবিধান বলছে যে নির্বাহী বিভাগ অর্থাৎ শাসন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হবে, যেন শাসকরা নিজেদের ইচ্ছামতো বিচারের রায় নিজেদের মানে অনুকূলে না নিতে পারে। বিচার বিভাগ আলাদা স্বাধীন হবে এবং তারা প্রকৃত দোষীকে প্রকৃত সাজা বা শাস্তি দিবে। দলীয় বা রাজনৈতিক পরিচয় এখানে কোনো মানে বিষয় হবে না। কিন্তু এটা যদি করা হয় তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়বে কারা? সরকারে যারা থাকে তারা। এই জন্যে যে সরকারি ক্ষমতায় যাক এই মানে এটা বাস্তবায়ন করে না। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে, কিন্তু এটা আসলেই প্রকৃতপক্ষে কার্যকর হয় কিনা, হবে কিনা, থাকবে কিনা, এটা একটা বিতর্কের বিষয়। তো বাংলাদেশ সংবিধানে 22 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা থাকবে। এবার এই 3টে অনুচ্ছেদে কি একটু শিখে ফেলি।
27 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা। আমরা এই পাশে লিখি, ওই পাশে জায়গা হবে না। আইনের দৃষ্টিতে সমতা। বাংলাদেশের সকল মানুষ আইনের দৃষ্টিতে সমান। হ্যাঁ, সে যত বড়ই হোক আর যত ছোটই হোক, অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে। এটা হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা। এটা বলা হচ্ছে সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জীববৈচিত্র্য, জনস্বাস্থ্য ও নৈতিকতা। ঠিক আছে, সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জনস্বাস্থ্য। আমরা সংক্ষেপে বলি জনস্বাস্থ্য ও নৈতিকতা। সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচন কমিশন গঠনের কথা। নির্বাচন কমিশন গঠন, সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে 118 নম্বর অনুচ্ছেদে। এভাবে আপনার সংবিধানে বিশেষ করে তৃতীয় ভাগে মৌলিক অধিকারগুলো খুব ভালো করে অনুচ্ছেদ কি বলে যে অনুচ্ছেদগুলো আপনাকে মুখস্থ করতে হবে। পরের প্রশ্ন, ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? ফ্রাইডে ফর ফিউচার এটা কোন ধরনের আন্দোলন? দেখেন, ফ্রাইডে ফর ফিউচার মানে আগামীর জন্য শুক্রবার। ব্যাপারটা হচ্ছে 2018 সাল ছিল। 2018 সালে সুইডিশ কিশোরী, সুইডেনের একজন কিশোরী স্কুল স্টুডেন্ট, সুইডিশ, আমরা কিশোরী বলি, সুইডিশ কিশোরী, তার নাম হচ্ছে গ্রেটা থুনবার্গ। এই গ্রেটা থুনবার্গ সুইডেনের একজন স্কুলের স্টুডেন্ট। এই স্কুলের স্টুডেন্ট গ্রেটা থুনবার্গ সুইডিশ পার্লামেন্টের সামনে পরিবেশ রক্ষার জন্য একাই আন্দোলন শুরু করেছিলেন। পরিবেশের ক্ষতি সম্পর্কে বিশ্ব নেতারা যে অন্যমনস্ক, উদাসীন, এর বিরুদ্ধে সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে গ্রেটা থুনবার্গ, তিনি একজন স্কুল স্টুডেন্ট, 2018 সালে ছিলেন, তিনি আন্দোলন শুরু করেন একাই এবং আন্দোলনে ডাক দেন যে প্রত্যেক শুক্রবার, সুইডেনে শুক্রবার এই স্কুল খোলা থাকে, আমাদের মতো স্কুল বন্ধ থাকে না শুক্রবারে, তো স্কুল খোলা থাকে। তো তিনি বললেন যে স্কুলের স্টুডেন্টদের মানে অনুরোধ করলেন, আহ্বান জানালেন, তিনি যেহেতু নিজে একজন স্টুডেন্ট স্কুলের, তিনি আহ্বান জানালেন যে শুক্রবার করে তোমরা কি করো, স্কুল ব্রেক করো, স্ট্রাইক করো, স্কুলে যাও না, শুক্রবার করে তোমরা আমার সঙ্গে আসো, আমরা আন্দোলন করব। এই শুক্রবারটা আমাদের আগামী দিনের জন্য ইনভেস্ট হবে। আজকের এই শুক্রবারটা একদিন যদি আমরা স্কুলে না গিয়ে, ক্লাস না করে, আন্দোলন করে সচেতন করতে পারি বিশ্ব নেতাদের, তাহলে পরিবেশ রক্ষা হবে, যেটা আমরা ফিউচারে বেনিফিট পাবো, বেনিফিটেড হব। এই জন্যে এই আন্দোলনকে বলা হয় ফ্রাইডে ফর ফিউচার। তাহলে এটা অবশ্যই পরিবেশবাদী একটি আন্দোলন। এর জনককে অথবা এর প্রতিষ্ঠাতাকে, এর সূত্রপাতকারী গ্রেটা থুনবার্গ। কত সালে? 2018 সালে। কোন দেশ? সুইডেন। এবার আপনাকে বলবে ফ্রাইডে ফর ফিউচার কোন দেশ ভিত্তিক আন্দোলন? কোন দেশ ভিত্তিক? সুইডেন ভিত্তিক। মনে থাকে যেন। পরের প্রশ্ন, কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়? দেখেন, আমাদের প্রকৃতিতে যে গাছগুলো আছে, এই গাছগুলো বিভিন্ন গাছ, ঘাস, লতাপাতা দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হয়, তাই না? তো আমাদের বনজ সম্পদ পড়তে গেলে আমরা পাই যে যেমন এখানে বলা হয়েছে রং প্রস্তুত করা হয় গরান গাছ থেকে। গরান গাছের কাঠ থেকে বা গরান গাছ থেকে রং প্রস্তুত করা হয়। আবার আপনি যখন রেল লাইনে যাবেন, এখন তো মানে লোহার স্লিপার দিয়ে রেল লাইন, লোহার এবং কনক্রিটের স্লিপার দেওয়া হয়, কিন্তু একটা সময় মাঝে মাঝে এখনো দেখবেন কিছু কিছু জায়গায় কাঠ দেওয়া আছে। স্লিপার মানে এই যে রেলের দুই লাইন, এই লাইনের মাঝখানে ইয়ের মতো যে মানে কাঠগুলো থাকে, এটাকে বলা হয় স্লিপার। এটা বর্তমানে লোহা বা কনক্রিটে হয়, তবে একটা সময় স্লিপার তৈরি হতো গর্জন দিয়ে। তাহলে রেলের স্লিপার তৈরি হতো কি দিয়ে? রেলের স্লিপার তৈরি হতো গর্জন কাঠ দিয়ে। দেশলাই
দেশলাইয়ের কাঠি তৈরি হয় গেওয়া কাঠ দিয়ে। আবার ছাতিম কাঠ আপনার বাসায় বা বিভিন্ন মেশিনারিজ দেখবেন যে এক ধরনের পাতলা কাঠের বক্সের মধ্যে মেশিনারিজগুলো বিদেশ থেকে আসে। এই মেশিনারিজ প্যাকিংয়ে যেগুলো বা প্যাকেজিংয়ে যে কাঠ ব্যবহার করা হয় ওটা আবার ছাতিম কাঠ। আপনি যদি যে পেন্সিল দিয়ে লেখেন, যে ছোটবেলায় লিখেছেন, ওই পেন্সিল তৈরি করা হয়েছে ছাতিম কাঠ দিয়ে। এইভাবে বিভিন্ন কাঠের ব্যবহার সম্পর্কে আপনাকে অবশ্যই জানা থাকতে হবে। আচ্ছা, পরের প্রশ্নে যাব আমরা। দূরপ্রাচ্যের দেশ কোনটি? 4টি দেশের মধ্যে কোনটি দূরপ্রাচ্যের দেশ? দূরপ্রাচ্যের দেশ এখানে আমরা যা দেখতে পাচ্ছি তার মধ্যে অবশ্যই জাপান। দূরপ্রাচ্যের দেশ 5টি। দূরপ্রাচ্যের দেশ কয়টি? দূরপ্রাচ্যের দেশ 5টি। কি কি? নাম্বার 1 চীন, নাম্বার 2 জাপান, নাম্বার 3 উত্তর কোরিয়া, নাম্বার 4 দক্ষিণ কোরিয়া এবং নাম্বার 5 হচ্ছে মঙ্গোলিয়া। ঠিক আছে, এই 5টি দেশকে বলা হয় দূরপ্রাচ্যের দেশ। সো নিচে কোনটি দূরপ্রাচ্যের দেশ বা দূরপ্রাচ্যের দেশ নয়, প্রশ্নটা আগে ভালো করে পড়ে তারপর অ্যান্সার দেবেন, তাহলে এটার অ্যান্সার হচ্ছে জাপান। পরের প্রশ্নে চলে যাই। চিকেন নেক কোনটি? চিকেন নেক মানে মুরগির গলা, মুরগির ঘাড় কোনটি? নিশ্চয়ই 7 সিস্টার্স অফ ইন্ডিয়া নাম শোনা আছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য, আসাম, মণিপুর, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, এই যে 7টি রাজ্য, ত্রিপুরা, এরকম 7টি রাজ্য নিয়ে যে 7 সিস্টার্স গঠিত, এই 7 সিস্টার্সে এটি মনে করেন ভারতের 7 সিস্টার্স। এই 7 সিস্টার্সে মূল ভারতের সঙ্গে যুক্ত করেছে যে জায়গাটা, এটা দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো, মুরগির গলার মতো, এই জন্যে এটাকে বলা হয় চিকেন স্নেক। এটা হচ্ছে চিকেন স্নেক। তো এটা আসলে শিলিগুড়ি করিডর। এই জায়গাটার নাম শিলিগুড়ি, ভারতের শিলিগুড়িতে এই জায়গাটার অবস্থান। এই জন্যে শিলিগুড়ি করিডরকে, যেহেতু এটার আকৃতি আকার মুরগির গলার মতো, এই জন্য এটাকে বলা হয় চিকেন স্নেক। তাহলে শিলিগুড়ি করিডর। পরের প্রশ্নে যাব আমরা। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সঙ্গে সংশ্লিষ্ট? ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি। ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি বা নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সঙ্গে সংশ্লিষ্ট? অ্যান্সারটি হচ্ছে চীনের সঙ্গে। ওলফ ওয়ারিয়র এটা একটা সিনেমার নাম। এই সিনেমার নাম থেকেই আসলে চীনের এই কূটনীতির নামকরণ করা হয়েছে। এটি চীনের একটি আগ্রাসী বা অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি। এর মাধ্যমে চীন জোরপূর্বক তাদের মানে বিশ্বব্যাপী তাদের প্রভাব বৃদ্ধি করার প্রয়াস পেয়েছিল। ঠিক আছে, 2018 সালের দিকে তারা এই ডিপ্লোমেসিটা গ্রহণ করেছিল, যাকে বলা হচ্ছে ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি। ঠিক আছে, ওলফ ওয়ারিয়র আর নেকড়ে যোদ্ধা একই জিনিস, একটা বাংলা একটা ইংরেজি। নেক্সট কোশ্চেন, উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন কোন তারিখে? একটা গোলমেলে প্রশ্ন। 4টা তারিখ আপনাকে মনে রাখতে হবে। এই ছোট দিন, বড় দিন, সমান দিন, পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান কোন তারিখে? উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন, উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম রাত, উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম রাত দীর্ঘতম দিন, আবার দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দীর্ঘতম রাত দিন, এরকম প্রশ্ন আছে। তারিখ মনে রাখতে হয় 4টি। এখানে খেয়াল রাখতে হবে যে কোন গোলার্ধে চাচ্ছে। উত্তর গোলার্ধে চাইলে তারিখ একটা হবে, দক্ষিণ গোলার্ধে চাইলে তারিখ আরেকটা হবে, আবার ক্ষুদ্রতম দিন চাইলে এক ধরনের হবে, বৃহত্তম দিন চাইলে উত্তর আরেক ধরনের হবে। ক্ষুদ্রতম রাত বললে একটা উত্তর হবে, ক্ষুদ্রতম দিন বললে আরেকটা উত্তর হবে। সো সব কিছুই অনেকগুলো ক্যাটাগরির প্রশ্ন। ডেট অনলি 4টি ডেট। একটি হচ্ছে 22 ডিসেম্বর। এই প্রশ্নের আনসার হচ্ছে 22 ডিসেম্বর। উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন হচ্ছে 22 ডিসেম্বর। একটু চিন্তা করেন তো, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধের একটি দেশ। কেয়ারফুলি নিজের লাইফের সঙ্গে ম্যাচ করেন, তাহলে এটা ভুল হবে না। খেয়াল করেন, ডিসেম্বর মাসে আমাদের এলাকায়, আমাদের দেশে কি শীত থাকে? শীত থাকার কারণ কি?
এইটা মনে করেন এটা হচ্ছে সূর্য, আর সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী ঘুরছে। এইবার এইটা পৃথিবী, যখন পৃথিবী ঘুরতে 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 এই এই পাশটা সূর্যের দিকে আসে আর এই পাশটা সূর্যের অপোজিটে চলে যায়, তখন আমাদের এই দেশে শীতকাল পড়ে, ঠিক আছে। অর্থাৎ ডিসেম্বরে খেয়াল করে দেখবেন আপনার বাড়ির উঠানে, বাড়ির আঙিনায় অন্যান্য সময় গরমের সময় সূর্যের আলো যেমন খাড়া সোজাভাবে তির্যকভাবে আপনার উঠানে পড়তো, ঠিক শীতের সময় সূর্য মনে হয় অনেক দক্ষিণ দিক দিয়ে চলে যাচ্ছে, তাই না? সূর্যের আলো এই দিক দিয়ে এসে পড়ে। এই জন্যে আমাদের দেশে কি হয়, শীত হয় এবং দিনের দৈর্ঘ্য ছোট হয়। শীতকালে দিন ছোট হয় না বড় হয়? আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, নিজের প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে চিন্তা করেন, শীতকালে আমাদের এই দেশে দিন ছোট হয়, ছোট ছোট দিন হয় আর বড় বড় রাত হয়। তো আমরা উত্তর গোলার্ধের মানুষ, এবার আমাদের ক্ষুদ্রতম দিন, সবচেয়ে ছোট দিন কবে হবে? ডিসেম্বরের 22 তারিখে আমাদের এই উত্তর গোলার্ধে দিন সবচেয়ে কি হয়, ছোট হয়। তো দিন যখন সবচেয়ে ছোট হয় তখন রাত কি হয়, ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত। মনে রাখবেন, যেখানে ক্ষুদ্রতম দিন যে তারিখেই হয় ওইখানে ওই তারিখেই রাতটা হয় দীর্ঘ, অনেক বড়। উদাহরণস্বরূপ মনে করেন আপনি 1 ঘন্টা সময়কে 2 ভাগে ভাগ করে দিচ্ছেন। এটা মনে করেন 1 ঘন্টা একটা সময়, হ্যাঁ, একটা ফিগার, 1 ঘন্টা সময়। এইবার আপনি যদি এখানে আমাদের দিন তো ছোট, দিন যদি করে দেন 25 মিনিট, তাহলে ডেফিনেটলি রাতের দৈর্ঘ্য কত হয়? 35 মিনিট, তাই না? তো ক্ষুদ্রতম দিন হলে ওই দিনই অপোজিট ঘটনা ঘটছে, যে দীর্ঘতম রাত। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। উত্তর গোলার্ধে যখন এই কাহিনী ঘটছে, এর বিপরীত চিত্র ঘটছে, বিপরীত চিত্র ঘটছে 21 জুন এই তারিখে। 21 জুন তারিখে দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন আর দীর্ঘতম রাত হয়। আর দিন রাত সমান হয় কখন? দিন রাত সমান হয় 2টা তারিখে, 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর। মানে এইটা যদি আপনি সূর্য কল্পনা করেন, 23 সেপ্টেম্বর পৃথিবী থাকে এইখানে আর 21 মার্চ পৃথিবী থাকে এইখানে। হ্যাঁ, এই জিনিসটা আরো চ্যাপ্টা হবে, আমি একটু বোঝাই দিই। এই আমাদের পৃথিবীর ঘোরার এটা সূর্য, হ্যাঁ, এটা সূর্য, সূর্য হয়ে গেল, এটা হচ্ছে সূর্য। এইবার এখানে পৃথিবী থাকে আর এইখানে পৃথিবী থাকে, এইখানে থাকে, সরি একটু একটু ভুল হয়ে গেল, সেপ্টেম্বর, হ্যাঁ, বোঝা যাচ্ছে কি? 23 সেপ্টেম্বর এখানে থাকে আর 21 মার্চ সূর্য থাকে এখানে, 22 ডিসেম্বর থাকে এখানে আর 21 জুন থাকে এইখানে। এই জন্যে আসলে এই ভেরিয়েশনটা। এটা অনলাইনে আপনি গুগল সার্চ করলে সুন্দর সুন্দর ছবি পাবেন, ওখানে দেখে একটু আয়ত্ত করে ফেলতে হবে, ঠিক আছে? ছবি দেখে আয়ত্ত করবেন, মুখস্থ করবেন না। আর প্র্যাকটিক্যালি ফিল করবেন যে আমরা উত্তর গোলার্ধে বাস করি, আমাদের ডিসেম্বর মাসে ছোট দিন হয় এবং বড় রাত হয় শীতের সময়। ওকে, এই 4টা তারিখ আপনাকে মনে রাখতেই হবে। ভূগোলের কোনো একটা ক্লাসে এটা নিয়ে আরো বিস্তারিত ইনশাল্লাহ কথা বলবো। পরের প্রশ্ন, বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? উষ্ণতম মাস মানে বাংলাদেশে কোন সময় একেবারে ভ্যাপসা গরম হয়, সবচেয়ে বেশি গরম অনুভূত হয় কোন সময়? সেই মাসটা হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল বাংলাদেশের উষ্ণতম মাস। এবার উষ্ণতম জায়গায় যদি আমি বলি শীতলতম কোনটি? শীতলতম মাস কোনটি? এটার আনসার দেন তো, শীতলতম মাস কোনটি? বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল, বাংলাদেশের শীতলতম মাস কোনটি? এটা আপনার জন্য আমার প্রশ্ন, সবাই অ্যান্সার দিবেন। যে এই মুহূর্তে যারা দেখছেন, কেউ এই প্রশ্নের অ্যান্সার না দিয়ে দয়া করে যাবেন না, ঠিক আছে? আমরা অনেক সময় পোস্ট দিই না, পোস্ট দিয়ে বলি যে আলহামদুলিল্লাহ না বলে যাবেন না, ঠিক আছে? সুবহানাল্লাহ না বলে যাবেন না, ব্যাপারটা ওই রকম। এই প্রশ্নের উত্তর না দিয়ে কেউ যাবেন না। বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল, শীতলতম মাস কোনটা? পরের প্রশ্ন যাব। কোন দেশে প্রাচীন গণতন্ত্র প্রচলিত আছে? প্রাচীন গণতন্ত্র, আধুনিক গণতন্ত্র না, প্রাচীন গণতন্ত্র। আধুনিক গণতন্ত্রে
আমরা আমাদের বাংলাদেশ আধুনিক গণতন্ত্রের দেশ, ইন্ডিয়া আধুনিক গণতন্ত্রের দেশ, আমেরিকা আধুনিক গণতন্ত্রের দেশ, পৃথিবীর অধিকাংশ দেশই। আচ্ছা, অনেকেই আনসার করেছেন জানুয়ারি, বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি। ভেরি নাইস। হ্যাঁ, আপনারা সবাই যারা জানুয়ারি বলেছেন সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, তাহলে কোন দেশের, তাহলে আপনারা যেহেতু অ্যান্সার দিয়েছেন আমি লিখেই দিই এটা, বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি। আচ্ছা, তাহলে প্রাচীন গণতন্ত্র প্রচলিত আছে যুক্তরাজ্য বা ইউকেতে বা ইংল্যান্ডে বা ব্রিটেনে। যুক্তরাজ্য, ইউকে, ইংল্যান্ড, ব্রিটেন, গ্রেট ব্রিটেন একই দেশ। এই দেশে প্রাচীন গণতন্ত্র এখনো চালু আছে। তাদের যে সংসদীয় ব্যবস্থা, তাদের রাজা বা রানী রাষ্ট্রের প্রধান, আবার সরকার প্রধান হচ্ছে সরকার, অনেকটা আমাদের মতোই, কিন্তু আমাদের দেশের রাজা রানী নাই, আমাদের দেশে আছে প্রেসিডেন্ট। ঠিক আছে, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন প্রেসিডেন্ট আর সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। ওদেরও এইরকমই, বাট ওই যে রাজা রানী এখনো বহু প্রাচীনকালের রাজা রানী এখনো টিকে আছে, এই জন্যে তারা প্রাচীন গণতন্ত্রের অনুসারী। পরের প্রশ্নে যাব আমরা। ঢাকার বড় কাটরা নির্মাণ করেছেন কে? যারা ঢাকার পুরান ঢাকায় গেছেন, ঢাকা শহরের পুরাতন যে মূল ঢাকা, আসলি ঢাকা, হ্যাঁ, সেই ঢাকায় বড় কাটরা এবং ছোট কাটরা নামে দুটি মুঘল আমলের স্থাপত্য আছে। লালবাগ কেল্লা আছে, লালবাগ কেল্লা সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছি। তো মুঘল স্থাপত্যগুলো সম্পর্কে ঢাকার বুকে বা বাংলার বুকে মুঘল বা সুলতানি বা আরও অ্যানশিয়েন্ট যে স্থাপত্যগুলো আছে সেগুলোর অবস্থান, নির্মাতা, এগুলো সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকা উচিত। তো এই ঢাকার বড় কাটরা নির্মাণ করেছিলেন শাহ সুজা, সুবেদার শাহ সুজা। বড় কাটরা যখন পড়লাম, ছোট কাটরাকে বাদ দিয়ে লাভ নাই। পরের প্রশ্নে আমি ছোট কাটরাকেও রেখেছি। মনে রাখবেন, ঢাকা শহরের বিখ্যাত, শুধু ঢাকা না, বাংলার বিখ্যাত মসজিদ, মন্দির, বিভিন্ন স্থাপত্য, এগুলো জানতে হবে। তাদের মধ্যে আরেকটা স্থাপত্য হচ্ছে ছোট কাটরা। ঢাকা শহরে সম্ভবত চক বাজারে এই বড় কাটরা এবং ছোট কাটরা অবস্থিত। কেউ আছেন নাকি বড় কাটরা এবং ছোট কাটরা কাছ থেকে দেখেছেন? বড় কাটরা ছোট কাটরা স্পর্শ করে দেখেছেন, অথবা তা আপনার বাড়ির আশেপাশে আপনি প্রতিদিনই দেখেন, ওখানে গিয়ে আড্ডা দেন, চা খান, এরকম আছেন নাকি কেউ ক্লাসে? থাকলে একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? পার্সোনালি আমার এই বড় কাটরা বা ছোট কাটরা দেখা হয়নি। ইভেন ঢাকায় এতবার মানে যাওয়া হয়েছে, কিন্তু কখনো ওই লালবাগ কেল্লাটা খুব ভালো করে ঘুরে দেখা হয়নি। আহসান মঞ্জিলের ভিতরে আমি এখনো ঢুকি না, ইনশাল্লাহ যাব, হ্যাঁ, এই স্থাপনাগুলো দেখতে। তো এরকম যারা আছেন যে প্রত্যেক দিনই দেখেন, আপনারা নিশ্চয়ই লাকি, মানে লাকিদের মধ্যে একজন, মানে সৌভাগ্যবান। তো যাই হোক, আমরা পরের প্রশ্নে যাব। তাহলে কি হলো ব্যাপারটা? বড় কাটরা নির্মাণ করেছেন শাহ সুজা আর ছোট কাটরা নির্মাণ করেছেন শায়েস্তা খান। পরের প্রশ্ন, বাংলার চাষিদের ওপর ইংরেজদের অত্যাচার নিয়ে লিখিত নাটক কোনটি? মনে হতে পারে এটি বাংলার প্রশ্ন, কিন্তু এটি সাধারণ জ্ঞানেও এই প্রশ্নটি অহরহই এসে থাকে, সাধারণ জ্ঞানের অংশ হিসেবেও। তো সাধারণ জ্ঞানের এই প্রশ্নটার উত্তর দেখেন, বাংলাদেশে মানে নীল চাষ, নীল বিদ্রোহ, এগুলো কি সাধারণ জ্ঞানের বিষয়? অবশ্যই সাধারণ জ্ঞানের বিষয়। তো নীল চাষ মূলত বাংলায় ইংরেজ শাসকরা বাংলার চাষিদের তাদের শিল্প বিপ্লবের ফলে যে নীলের প্রয়োজন পড়েছিল, তার জন্য এক ধরনের গাছ থেকে, হ্যাঁ, ইন্ডিগো প্ল্যান্ট বলা হয় নীল গাছ, এই নীল গাছ থেকে, নীল গাছের ফল থেকে নীল রং উৎপাদন করা হতো এবং বাংলার চাষিদের তারা বাধ্য করেছিল নীল চাষ করতে। বিশেষ করে কুষ্টিয়া, যশোর এই অঞ্চলে নীল চাষ ভালো হতো। এই অঞ্চলে সহ বাংলার বিভিন্ন জায়গায় তারা নীলকুঠি স্থাপন করে নীল চাষ করাতো। এরপর এর বিরুদ্ধে নীল চাষিরা আন্দোলন শুরু করলো যে তাদের খরচ ওঠে না, হ্যাঁ, এই নীল চাষ করে তারা তাদের খাদ্যাভাব, মনে করেন একজন মানুষের 2 বিঘা বা 1 বিঘা জমি আছে, যেটাতে ধান চাষ করলে সে সারা বছর ছেলেপুলে নিয়ে খাইতে পারবে। তো সেইখানে ইংরেজরা জোর করে তাকে ধানের পরিবর্তে নীল চাষ করাচ্ছে এবং তার ন্যায্য মূল্য দিচ্ছে না। তাহলে কি করছে? একদিকে যেমন ধান উৎপাদন করতে পারলো না, আরেকদিকে টাকাও পাইলো না। তো খাবে কি তারা তো অর্থভাবে, মানে খাদ্যাভাবেই মারা যাবে। এইরকম পরিস্থিতিতে নীল বিদ্রোহ শুরু হয়েছিল। এই নীল বিদ্রোহ শুরু হলে নীল চাষিদের উপরে, নীল বিদ্রোহের আগে, নীল চাষের সময়
অকথ্য অত্যাচার নির্যাতন হতো, তারই প্রেক্ষিতে মিস্টার দীনবন্ধু মিত্র একটি নাটক লিখে ফেলেন যার নাম হচ্ছে নীল দর্পণ। এই নীল দর্পণ নাটকে, বাংলার স্যার আপনাকে এটা আরো ভালো করে হয়তো পড়াবেন বা পড়িয়েছেন, আমি একটু বলি। নীল দর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। এই দীনবন্ধু মিত্র 1859 সালে, এটা কত সালে প্রকাশিত হয়েছিল? 1859 সালে। 59 না 58, 1858 বা 59, হ্যাঁ আমি সালটা না লিখি, 1858 বা 59, আমার ঠিক মনে পড়ছে না তার সালটা, এই নাটকটি প্রকাশিত হয়। তবে 1861 সালে এর ইংরেজি অনুবাদ দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে প্রকাশিত হয়, যেটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত। একটু ঘটনাগুলো ভালো করে শোনেন, এখান থেকে প্রশ্ন আসবে। কি বললাম, গুছিয়ে বলি। নীল চাষ করতো এ দেশে ইংল্যান্ডে নীলের চাহিদা পূরণ করার জন্য। চাষিরা চাষ করতে চাইতো না, এজন্য তাদের উপর অত্যাচার হতো। তাদের উপর এই অকথ্য অত্যাচারের নির্যাতনের বর্ণনা দিয়ে দীনবন্ধু মিত্র, নাম কি? ডে ফ্রেন্ড মিত্র বলতাম আমরা যখন পড়তাম, বন্ধু মিত্র, আমরা মজা করে তাকে ডে ফ্রেন্ড মিত্র বলতাম, হ্যাঁ আসলে তা না। তো দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক রচনা করলেন, এটি প্রকাশিত হলো, কিন্তু ইংরেজরা তো বাংলা পড়তে পারে না, তো ইংরেজদের সামনে এটা উপস্থাপনা করতে হবে, তবেই তো তারা বুঝবে তারা কতটা বর্বর। এইবার তাহলে তাদের পড়ানো যায় কেমনে? প্ল্যান করা হলো যে এই নাটকটা ইংরেজিতে ট্রান্সলেট করা হবে। কে করবে? মাইকেল মধুসূদন দত্ত। বলা হয় এক রাতের মধ্যে এটি ইংরেজিতে ট্রান্সলেট করলেন। তিনি নিজের নাম প্রকাশ করলেন না, তিনি ছদ্মনাম নিলেন, নেটিভ না ছদ্মনামে তিনি এটি ইংরেজিতে ট্রান্সলেট করলেন, এবং এটি প্রকাশ করা হলো যে শিরোনামে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। এরপরে এটি প্রকাশ করলো, মানে মানে বাইরে প্রকাশ করলো একজন ইংরেজ ভদ্রলোক, জেমস লং। এই জেমস লং নিজের নামে এটি প্রকাশ করার ফলে তার বিরুদ্ধে মামলা হলো। সুপ্রিম কোর্টের বিচারক তাকে 1000 টাকা জরিমানা এবং 1 মাসের কারাদণ্ড দিলেন। ঠিক আছে, এইবার ওইখানে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের আরেকজন প্রতিভাধর কবি কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ জমিদার ছিলেন। এইবার তিনি ওই বিচারকের মুখের উপরে 1000 টাকা ছুঁড়ে মারলেন এবং এই লং সাহেবকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসলেন। শুধু তাই নয়, এই কালীপ্রসন্ন সিংহ যে বিচারক রায় দিয়েছিলেন লং সাহেবের বিরুদ্ধে যে তার 1 মাসের জেল আর 1000 টাকা জরিমানা, তার বিরুদ্ধে গণস্বাক্ষর করে ইংল্যান্ডে তিনি 20,000 মানুষের স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগপত্র তিনি ইংল্যান্ডে পাঠিয়েছিলেন মিস্টার কালীপ্রসন্ন সিংহ। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু দেখেন আমি অনেকগুলো তথ্য বললাম, এই প্রত্যেকটা তথ্যই কিন্তু বাংলায় অথবা সাধারণ জ্ঞানের টপিক হিসেবে আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন যাই, অনেক কথা বললাম এখানে। পরের প্রশ্ন হচ্ছে ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম কি? আমরা যাদেরকে গারো বলি, ময়মনসিংহ বাংলাদেশের বৃহত্তম পাহাড় হচ্ছে গারো পাহাড়। এই গারো পাহাড়ে যে উপজাতিরা বসবাস করে তাদেরকে বলা হয় গারো। এবার গারোদের প্রকৃত নাম আসলে কি, এটাই প্রশ্ন। আনসার হচ্ছে মান্দি। ঠিক আছে, গারোদের প্রকৃত নাম হচ্ছে মান্দি, বর্তমানে যারা গারো নামে পরিচিত। তো এটি মনে রাখবেন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা নেক্সট কোশ্চেনে যাব। নিচের কোন সংস্থাটি স্থায়ী সদর দপ্তর নেই? একটা আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন। এমন একটি বিশ্বের মানে অধিকাংশ সংস্থারই সদর দপ্তর আছে, যেমন ন্যাটোর সদর দপ্তর আছে, জাতিসংঘের সদর দপ্তর আছে, আইএলও, হ্যাঁ, তারপরে বিশ্ব ব্যাংক, আইএমএফ, এরকম যত অনেকগুলো মানে প্রায় অধিকাংশ সংগঠনের বা সংস্থার কি আছে, একটা হেডকোয়ার্টার আছে। তো কিছু সংগঠন আছে, সংস্থা আছে যাদের আবার মানে হেডকোয়ার্টার নেই, যেমন ব্রিক্সের কিন্তু কোনো সদর দপ্তর নেই, কিন্তু ব্রিক্সের যে ব্যাংক এনডিবি তার আবার সদর দপ্তর আছে। তো এইখানে 4টি অপশনের মধ্যে ন্যাম এই সংগঠনটির নন অ্যালাইন্ড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন, যেটি ন্যাম কি হয়, ন্যামের পূর্ণরূপ কি? নন অ্যালাইন্ড
মুভমেন্ট, এটা প্রতিষ্ঠিত হয় কখন? এটা 1961-এ বেলগ্রেডে এর যাত্রা শুরু হয়। ওই সময়ে বিশ্বের 5টা বড় বড় নেতা, যেমন ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ, ঘানার নক্রুমা, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু এবং মিশরের জামাল আবদেল নাসের, এই 5জন নেতা মিলে এই সংগঠনটি তৈরি করেন। প্রেক্ষাপট হচ্ছে, যখন একদিকে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার ন্যাটোর দিকে সবাইকে টানছিল, গণতান্ত্রিক জোটে সবাইকে টানছিল, আবার রাশিয়া সমাজতান্ত্রিক জোটে টানছিল। তো তৃতীয় বিশ্বের এই দেশগুলো চিন্তা করলো, আমাদের আসলে দেশের উন্নতির জন্য আমেরিকার সাহায্য সহযোগিতা যেমন প্রয়োজন, রাশিয়ার সহায়তাও প্রয়োজন। সুতরাং আমরা আমেরিকার সঙ্গে বা রাশিয়ার সঙ্গে কারো সঙ্গে বন্ধুত্ব বা কারো সঙ্গে ঘনিষ্ঠ শত্রুতা বা বন্ধুত্ব গড়ে তুলব না, বরং আমরা নিরপেক্ষ থাকব। এই নিরপেক্ষ থাকার অভিপ্রায়কে কেন্দ্র করে 1961 সালে ওই সময়ের যুগোস্লাভিয়ার বেলগ্রেডে ন্যাম প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশও ন্যামের একটা সদস্য, বর্তমানেও ন্যাম প্রচলিত আছে, প্রতিষ্ঠিত আছে। এই ন্যামের কোনো সদর দপ্তর নেই, মনে থাকে যেন। পরের প্রশ্নে যাব আমরা। ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় কবে? ইয়াল্টা কনফারেন্স জাতিসংঘ প্রতিষ্ঠায় যে সম্মেলনগুলো হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইয়াল্টা কনফারেন্স। এটি 1945 সালের 4 থেকে 11 ফেব্রুয়ারি 1945 এই ইয়াল্টা কনফারেন্স হয়েছিল ইউক্রেনের ইয়াল্টাতে। ইয়াল্টা কোথায়? ইয়াল্টা হচ্ছে ইউক্রেনের একটা শহর, ইউক্রেন। হ্যাঁ, এই সম্মেলনে উপস্থিত কে ছিলেন? অংশগ্রহণকারীদের আমরা একটু নাম জেনে নিই। অংশগ্রহণকারী 3 জন ছিলেন। 1 রুজভেল্ট, আমরা সংক্ষিপ্ত নাম লিখব রুজভেল্ট। আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল, উইনস্টন চার্চিল। আর ওই সময়ে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট স্টালিন। ব্যাপারটা কি হলো? 1945 সালের 4 থেকে 11 ফেব্রুয়ারি ইউক্রেনের ইয়াল্টা নামক শহরে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, উইনস্টন চার্চিল এবং জোসেফ স্টালিন তারা একটা বৈঠকে মিলিত হলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত করা যায় কিভাবে, তারপরে হচ্ছে যে ইউরোপকে পুনর্গঠন করা যায় কিভাবে, এবং জাতিসংঘের আরও কিছু রূপরেখা নির্ধারণ করা হয় এই কনফারেন্সে, ইয়াল্টা সম্মেলন। পরের প্রশ্নে আমরা যাব। কে ডেজার্ট ফক্স নামে পরিচিত? ডেজার্ট ফক্স, এটাও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা প্রশ্ন। ডেজার্ট ফক্স হিসেবে পরিচিত ফিল্ড মার্শাল রোমেল, জার্মানির অন্যতম একজন সেনাপতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যিনি ইউরোপে ত্রাসের সৃষ্টি করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ফ্রান্সের কাছে তারপর ইংল্যান্ডের কাছে ত্রাস হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তার। এবং এই ফিল্ড মার্শাল কি বলে ডেজার্ট ফক্স, এই উপাধিটা তাদের মানে প্রতিপক্ষ মানে ইংল্যান্ড ফ্রান্স এরাই দিয়েছিল। হ্যাঁ, ডেজার্ট ফক্স, তিনি হচ্ছেন ফিল্ড মার্শাল রোমেল। মনে থাকে যেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় ঘুরে ফিরে এই প্রশ্নটি পরীক্ষায় আসতে আমরা দেখি। পরের প্রশ্নে যাব আমরা। জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি? দেখেন, এটি 2টা টপিকের প্রশ্ন। প্রথমত এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন্দ্রিক প্রশ্নও বলতে পারেন, আবার লাইন সীমানা কেন্দ্রিক প্রশ্ন বলতে পারেন। আপনাকে বিখ্যাত লাইন সীমানা সম্পর্কে, যেমন ডুরান্ট লাইন, যেমন ম্যাকমোহন লাইন, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, হ্যাঁ, গ্রিন লাইন, পার্পল লাইন, ম্যাজিনো লাইন, ওডেরনিজ লাইন, হিন্ডারবার্গ লাইন, এরকম কয়েকটি লাইন সম্পর্কে, সীমানা, এগুলো বিভিন্ন দেশের সীমানা, এগুলো সম্পর্কে জানতে হবে। তো এটার আনসার হচ্ছে ম্যাজিনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য একটা সুরক্ষিত, অনেক মানে
দীর্ঘ একটা সীমানা নির্মাণ করেছিল ম্যাজিনো লাইন নামে, ফ্রান্স নির্মাণ করেছিল, ঠিক আছে, ম্যাজিনো লাইন। তাহলে ম্যাজিনো লাইন মূলত কার কার সীমানা? ফ্রান্স এবং জার্মানির সীমানা। আরও একটি লাইন আছে, ওটি বলবো, যেমন হিন্ডারবার্গ লাইন, এটা আবার জার্মানি এবং পোল্যান্ডের মধ্যেকার সীমানা, ঠিক আছে। আবার ম্যাকমোহন লাইন, এটি ভারত চীনের মধ্যেকার সীমানা। ডুরান্ট লাইন, এটি পাকিস্তান আফগানিস্তানের সীমানা। এগুলো মনে রাখতে হবে। ডুরান্ট লাইন কি বললাম? আফগানিস্তান পাকিস্তান। ম্যাজিনো লাইন জার্মানি ফ্রান্স। হিন্ডারবার্গ লাইন জার্মানি পোল্যান্ড। তারপরে ম্যাকমোহন লাইন ভারত চীন। এভাবে ধারাবাহিকভাবে আমরা আরও লাইনের নাম সম্পর্কে জানবো। পরের প্রশ্নে চলে যাব, 43 নম্বর প্রশ্ন। পায়রা সমুদ্র বন্দর কোন নদীর মোহনায় অবস্থিত? পায়রা সমুদ্র বন্দর, আমরা এক্সট্রা কিছু তথ্য জেনে নিই। এটি স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর। পায়রা সমুদ্র বন্দর স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর। আপনারা অ্যান্সারটা দিতে থাকেন কোন নদীর তীরে অবস্থিত। পরেরটা, এটি স্থাপিত হয় 2013 সালে, মানে 2013 সালে নির্মাণ কাজ শুরু হয়। আর উদ্বোধন হয়, এটা একটু জেনে নিব, উদ্বোধন হয় 2016 সালে, ঠিক আছে। এবার আপনারা কি আনসার দিয়েছেন? পায়রা পায়রা বলছেন, পায়রা পায়রা বলছেন, তো পায়রা ওমা, আপনারা মানে এটা বলছেন যে পায়রা সমুদ্র বন্দর পায়রা নদীর তীরে। ভেরি নাইস। মানে পায়রা যেহেতু আছে, সুতরাং আর অন্যদিকে খুঁজতে যাব কেন? মানে এটাই তো আরাম লাগছে, তাই না? পায়রা সমুদ্র বন্দর পায়রা নদীর তীরেই হবে, ব্যাপারটা এরকম। তো আসলে উত্তরটা ভুল। যারা পায়রা পায়রা করছেন, এবং দুঃখজনকভাবে আমি দেখছি কীর্তন খোলা দু একজন বলেছেন, অধিকাংশই বলেছেন যে পায়রা পায়রা পায়রা। না, পায়রাও না, কীর্তন খোলাও না, রামনাবাদ চ্যানেল, রামনাবাদ নদী বা রামনাবাদ চ্যানেলের তীরে এই পায়রা সমুদ্র বন্দর অবস্থিত, ঠিক আছে। আপনারা ভুল উত্তর দিয়েছেন, রামনাবাদ, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে যাব। নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত? মেরিন একাডেমি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায়, পুলিশ একাডেমি কোথায়, হ্যাঁ, মেরিন একাডেমি কোথায়, এরকম কয়েকটা একাডেমি আছে, এগুলো সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি চট্টগ্রামের জলদিয়ায়। রাজশাহীতে কি কি আছে? রাজশাহীতে আছে পোস্টাল একাডেমি, পোস্টাল একাডেমি, আর পুলিশ একাডেমি, পুলিশ একাডেমি, এই দুটি আছে কোথায়? রাজশাহীতে, ঠিক আছে। আর মেরিন একাডেমি চট্টগ্রামের জলদিয়ায়। এরপরের 45 নম্বর প্রশ্নে আমরা যাব। ব্যানবেজ কোন কাজ করে? ব্যানবেজ বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশন ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ব্যানবেজের পূর্ণরূপ কি বললাম? বাংলাদেশ, এই এতটুকুর মানে হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ব্যুরো, বি ফর ব্যুরো, এই ই ফর এডুকেশনাল, আই ফর ইনফরমেশন অ্যান্ড এস ফর স্ট্যাটিস্টিক্স। বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশন, দুঃখিত, এডুকেশনাল ইনফরমেশন স্ট্যাটিস্টিক্স, ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তাহলে দেখেন তো কার সঙ্গে মিলে যাচ্ছে? ব্যানবেজ যেটা করে শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ করে। শিক্ষা সংক্রান্ত তথ্য মানে শিক্ষা নিয়ে গবেষণা করে যে প্রতিষ্ঠান বাংলাদেশে, সেটা হচ্ছে ব্যানবেজ। প্রশ্ন একই মানে টপিক থেকে আরেকটি প্রশ্ন আমি রেখেছি যে ব্যানবেজ কত সালে প্রতিষ্ঠিত হয়। ব্যানবেজের পূর্ণরূপ কি বললাম মনে আছে? আপনারা লিখেন তো, আমি লিখছি না, আমি মুখে বললি আপনারা সবাই যারা আছেন ব্যানবেজ এর পূর্ণরূপটা লেখেন। আমি এতটুকুর মানে বলেছি BAN মানে বাংলাদেশ, বি মানে হচ্ছে ব্যুরো, ই মানে হচ্ছে এডুকেশন, আই মানে হচ্ছে ইনফরমেশন, এবং মাঝখানে একটা এন্ড, তারপরে হচ্ছে এস মানে স্ট্যাটিস্টিক্স। বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এটা সবাই একটু কমেন্টে লিখেন, মনে মানে আমি লিখলে আপনার মনে থাকবে না, বাট আপনি লিখলে আপনার মনে থাকবে, ঠিক আছে।
সবাই ব্যান বেসের পূর্ণ রূপটা লিখে ফেলেন। ব্যান বেস প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালে। যারা গাফিলতি করছেন যে লিখতে ভালো লাগতেছে না স্যার, আপনি যতই বলেন আমাকে কোনোভাবেই লেখাইতে পারবেন না, আজকে সারা রাত আপনার কিন্তু ঘুম ভালো হবে না, বদদোয়া দিয়ে দিচ্ছি, লিখতে হবে এটা, ঠিক আছে? তো এটা লিখলে কি আমার কোনো লাভ আছে? আপনি লিখলে আমার কোনো আদৌ লাভ আছে? আপনার মনে থাকবে আপনি চাকরির পরীক্ষায় আসলে পারবেন, এটা আপনার লাভ। আপনারা কেউ এতক্ষণ লিখলেন না ব্যান বেসের পূর্ণরূপ, আমি এতবার বলে দিলাম, আপনি জাস্ট কষ্ট করে একটু শরীর খাটিয়ে একজন লিখেছেন চাকরির দরকার, আইডির নামে চাকরির দরকার, তাইলে আর কি আছে জীবনে, ঠিক আছে? তিনি লিখেছেন, সবাই লিখেন, হ্যাঁ আলসামো করেন না, লিখেন সবাই। পরের প্রশ্ন যাব। তাহলে ব্যান বেস শিক্ষা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে, গবেষণা করে এবং প্রকাশ করে, আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালে। আচ্ছা, পরের প্রশ্নে যাব। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকের দুইটা গভর্নর সম্পর্কে অলওয়েজ আপনাকে মনে রাখতে হবে। এক হচ্ছে বর্তমান গভর্নর কে, যখনই আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন তখনই একবার টুস করে দেখে রাখবেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে, বর্তমান রাষ্ট্রপতির নাম কি, বর্তমান অ্যাটর্নি জেনারেল কে, দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে, এরকম কয়েকটা প্রতিষ্ঠান, মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে, এরকম কয়েকটা প্রতিষ্ঠানের প্রধান সম্পর্কে আপনাকে পরীক্ষার আগে টুস করে জেনে যেতে হবে। আর আরেকটা কি, প্রথম বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে, এটা আপনাকে, এটা তো পরিবর্তনশীল তথ্য না, এটা একটা ফিক্সড। মানে বাংলাদেশ এখন পর্যন্ত 1 কোটি বছর পরেও যদি এরকমই থাকে তাও তথ্যটা এটাই থাকবে যে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এএন হামিদুল্লাহ, এই তথ্যের আর চেঞ্জ নাই। আর ওইটা হচ্ছে সাম্প্রতিক, যখন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন তখন জেনে যাবেন যে বর্তমানকে, ঠিক আছে? আচ্ছা, আপনারা অনেকেই এবার লিখেছেন ব্যাংক বেজের পূর্ণরূপ, অনেক ধন্যবাদ। যারা এখনো লিখেননি তারা সত্যিকার অর্থে মানে পরিশ্রমী না, ঠিক আছে? সবাই লিখে ফেলবেন এখনো যারা লিখেননি। পরেরটাতে যাব। স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট কবে প্রথম চালু হয়? স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট কবে প্রথম চালু হয়? আমি প্রাসঙ্গিক তথ্য বলি, বাংলাদেশে বর্তমানে যতগুলো টাকার নোট আছে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, যতগুলো নোট চালু আছে, এই প্রশ্নটা আমি যদি বলি বাংলাদেশের প্রথম নোট কোনটি, বাংলাদেশ ব্যাংকের আমি সংক্ষেপে লিখলাম বিবি মানে বাংলাদেশ ব্যাংক, বিবি এর প্রথম নোট কোনটি? হ্যাঁ, এটা যদি প্রশ্ন হয় তাহলে অ্যান্সার হবে 100 টাকার নোট। এই 100 টাকার নোট চালু হয়েছিল 1972 সালের 4 মার্চ, ঠিক আছে? বাংলাদেশ ব্যাংকের আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম নোট হচ্ছে 100 টাকার নোট, যেটি 1972 সালের 4 মার্চ চালু হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাব। আমরা অনেক দূর চলে এসেছি ক্লাসের। পরের প্রশ্নটাও মানে ব্যাংকিং সংক্রান্ত আমি কয়েকটা প্রশ্ন রেখেছি। বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? 2 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা। ব্যাংক নোট নয় ব্যাপারটা কি? ব্যাংক নোট না হলে নোট আবার কিসের হয়? নোট ছাপায় তো বাংলাদেশ ব্যাংক। আমরা পড়েছি সেন্ট্রাল ব্যাংকের কার্যকলাপ সম্পর্কে পড়তে গিয়ে আমরা তো পড়েছি যে মানে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে অর্থ মানে মুদ্রার প্রচলন করা, দেশের জন্য প্রয়োজনীয় বিহিত মুদ্রার প্রচলন করা। তো 5 টাকা, 10 টাকা থেকে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, সব টাকাই বাংলাদেশ ব্যাংকই প্রচলন করে, ইস্যু করে। তো আবার ব্যাংক নোট নয় মানে কি? দেখেন, 2 টাকা ও 5 টাকা, এই দুইটা নোট ব্যাংক নোট নয়। আপনার কাছে যদি এই মুহূর্তে 2 টাকার, 5 টাকা আর 10 টাকা বা 20 টাকা মানে যে কয়টা টাকার নোট আছে বের করেন, ঝটপট বের করে দেখেন 2 টাকা আর 5 টাকার নোটে স্বাক্ষর আছে অর্থ সচিবের। যে টাকায় অর্থ সচিবের স্বাক্ষর থাকে ওইটা সরকারি নোট। এটা তাহলে কি নোট? সরকারি নোট। এই দুটোকে বলা হয় বাংলাদেশের 2 টাকা এবং 5 টাকা, এই দুইটা নোটকে বলা হয় সরকারি নোট। এজন্যে এটাতে সিগনেচার থাকে অর্থ সচিবের।
আর এই 2 আর 5 বাদ দিয়ে যত নোট আছে এগুলোতে সিগনেচার থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। আপনার কাছে যদি 10 টাকা থাকে এই মুহূর্তে, 20 টাকা বা 100 টাকা বা 50 টাকা 500 টাকা যদি থাকে, বের করে দেখেন ওখানে সিগনেচার আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। হ্যাঁ, তো আর যদি 2 টাকার 5 টাকা থাকে ওইখানে থাকে অর্থ সচিবের। একই কথা বারবার বলবো না, তাহলে এই দুটিকে আমরা বলছি সরকারি নোট, বাকিগুলো হচ্ছে ব্যাংক নোট। পরেরটাতে যাব, বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে? বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কি বলে প্রশ্ন। ঠিক আছে, বাংলাদেশে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান দেখেন তো, আমি একটু লিখি। নাম্বার 1, বাংলাদেশে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান, আমি সংক্ষিপ্ত রূপ লিখে দিচ্ছি, পূর্ণ রূপটা আপনি খাতায় লিখে রাখবেন। 6টি বলে ফেললাম, উত্তর বলতে চেয়েছিলাম না। প্রথমটা হচ্ছে পিডিবি, ভুল হলো। 1 নাম্বার হচ্ছে পিডিবি। বিদ্যুৎ বিতরণ করে মানে কি, আপনার কাছে যদি বিদ্যুৎ বিলের কাগজ থাকে তাহলে দেখবেন যে ওইখানে আমি যে সংগঠন মানে প্রতিষ্ঠানগুলোর নাম লিখছি এগুলো একটা না একটা থাকবেই। 2, BREB। 3, DPDC। 4, DESCO, ডেস্কো। 5, NESCO, নেস্কো। এবং 6 নম্বর হচ্ছে WZPDCL। এই 6টা প্রতিষ্ঠান বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে আছে। আমি একটু পূর্ণরূপগুলো মুখে বলি, আপনি লিখে নেবেন। পিডিবি মানে হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। পি মানে পাওয়ার, ডি মানে ডেভেলপমেন্ট, বি মানে বোর্ড, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। বিআরইবি বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, যাকে আমরা পল্লী বিদ্যুৎ বলি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। ডেস্কো, এটা ও এর মতো হয়ে গেল অনেকটা, ডেস্কো। ঠিক আছে, ডেস্কো মানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এইবার আপনি বলেন তো, আপনার বাড়িতে অবশ্যই বিদ্যুৎ আছে, যেহেতু আপনি ফোনে, মোবাইলে, ল্যাপটপে আপনার এই ক্লাসটি দেখছেন, তার মানে আপনার বাড়িতে অবশ্যই বিদ্যুৎ আছে। এইবার আপনি এই 6টি সংগঠনের মধ্যে কোনটি আপনাকে বিদ্যুৎ দেয়? আপনি কি পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে বিদ্যুৎ পেয়েছেন? আপনি কি পিডিবি, ডেস্কো, নেস্কো কোনটার অধীনে পাচ্ছেন? এইটা একটু বলেন। যে আমি কি আমার প্রশ্নটা বোঝাতে পেরেছি? এই 6টি সংস্থা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত। এই 6টি সংস্থার আমি সংক্ষিপ্ত রূপ লিখেছি, আপনার দায়িত্ব হচ্ছে খাতায় এর পূর্ণ রূপগুলো লেখা। আপনি বিদ্যুৎ বা পাওয়ার সংক্রান্ত যে কোনো চাকরি পরীক্ষা দিতে গেলে এগুলো থেকে আপনি প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, এইবার আপনাকে আমি জিজ্ঞেস করেছি, এই যে 6টি প্রতিষ্ঠানের নাম লিখলাম তার মধ্যে আপনি কোন প্রতিষ্ঠানের আন্ডারে বিদ্যুৎ পান, মানে আপনার এলাকায় কে বিদ্যুৎ সাপ্লায়ার হিসেবে কাজ করে? সেটা কি পিডিবি, সেটা কি ডিপিডিসি, সেটা কি ডেস্কো, নেস্কো, নাকি WZPDCL? একটু জানাবেন কমেন্টে। ঠিক আছে, তাহলে হবে কি, আপনার এটা আয়ত্ত হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করা মানে পড়া, আপনি সারাদিন এভাবে পড়বেন না যে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা 6টা, বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহকারী 6টা, এরকম করে পড়লে আপনার জীবনও মুখস্থ হবে না। আপনাকে প্র্যাকটিক্যালি ফিল করে পড়তে পারলে তখনই আপনার আয়ত্ত থাকবে, ভুলবেন না আপনি। ঠিক আছে, সো অনেক কথা বললাম, এখানে সামনে যাই। রামপাল বিদ্যুৎ কেন্দ্র। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? খুবই আলোচিত একটি বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের, এবং এটির অবস্থান বাগেরহাট জেলায় সুন্দরবন থেকে 14 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকেই আমি আরেকটা প্রশ্ন রেখেছি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন ক্ষমতা কত? রামপাল বিদ্যুৎ কেন্দ্র মনে রাখবেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র বা বাগেরহাটে অবস্থিত, রামপালে অবস্থিত,
এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র 2018 সালে কাজ শুরু হয় এবং 2022 সালে এর উদ্বোধন হয়, চালু হয়। আর এর উৎপাদন ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ, দুইটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, একটা কোথায় আর উৎপাদন ক্ষমতা কত। উৎপাদন ক্ষমতা হচ্ছে 1320 মেগাওয়াট, ঠিক আছে। এর সাথে সাথে আপনি আরো অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা আপনাকে জানতে হবে, রূপপুর, তারপর হচ্ছে মাতারবাড়ি, এরকম আরো যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোর উৎপাদন ক্ষমতা জানতে হবে। রূপপুরের উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট আর এটা হচ্ছে 1320 মেগাওয়াট। পরেরটা, বাংলাদেশের মৎস্য প্রজাতির গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। বাংলাদেশে বিভিন্ন গবেষণা সংস্থা আছে, ধান গবেষণা, গম গবেষণা, পাট গবেষণা, ইক্ষু গবেষণা, ডাল গবেষণা, মশলা গবেষণা, হ্যাঁ, হরিণ গবেষণা, কুমির গবেষণা, তারপরে হচ্ছে যে মাছ গবেষণা। এবার মাছের ভিতর অনেক ভ্যারাইটি আছে, সমুদ্রের মাছ গবেষণার একটা, স্বাদু পানির মাছ গবেষণার একটা, মিঠা পানির লোনা পানির মাছ গবেষণা একটা, নদীর পানির মাছ গবেষণার প্রতিষ্ঠান আলাদা, এভাবে প্রত্যেকটাই আপনাকে জানতে হবে। তো এখানে বলা হচ্ছে মৎস্য প্রজাতির গবেষণা কেন্দ্র, এটাকে আমরা স্বাদু পানির মাছও বলতে পারি, স্বাদু পানির মাছ, এই গবেষণা কেন্দ্র ময়মনসিংহে। চাঁদপুরেও একটা মৎস্য গবেষণা কেন্দ্র আছে, সেটা হচ্ছে নদীর মাছ। যদি বলি লোনা পানির, তাহলে কি আনসার দিবেন। লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র খুলনায়। সমুদ্রের পানি, একে বলে সামুদ্রিক মাছ গবেষণা কেন্দ্র কক্সবাজার। চিংড়ি গবেষণা কেন্দ্র আবার বাগেরহাট, চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাট। এভাবে একটু পড়ে নিতে হবে, ধারাবাহিকভাবে সেগুলো হয়তো আসবে। পরের প্রশ্নে যাব, বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান পেয়েছে। বাগদা চিংড়ি, আমাদের দেশে চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড। দুই ধরনের চিংড়ি উৎপাদন হয় বাংলাদেশে, একটা হচ্ছে গলদা চিংড়ি আর একটা হচ্ছে বাগদা চিংড়ি। তো চিংড়ি আমাদের দেশে যতটা না আমরা খাই তার চেয়ে অনেক বেশি বিদেশে রপ্তানি করা হয় এবং 80-র দশক থেকে, উত্তরটা হচ্ছে 80-র দশক, ঠিক আছে। তার মানে 1970 সালের পরে এটি মানে বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য হিসেবে আত্মপ্রকাশ করে, ঠিক আছে। পরের প্রশ্ন, কোন জেলাকে হিমালয় কন্যা বলা হয়। এটা আমার আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। হিমালয় কন্যা বলা হয় কোন জেলাকে, উত্তর হচ্ছে পঞ্চগড়কে। আর কুয়াকাটাকে বলা হয় সমুদ্র কন্যা, কুয়াকাটাকে বলা হয় সমুদ্র কন্যা, হ্যাঁ, সমুদ্র কন্যা নাকি সমুদ্রের বধূ, হ্যাঁ, কুয়াকাটাকে বলা হয় সমুদ্র কন্যা। আর হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে, কারণ পঞ্চগড় থেকে হিমালয় পর্বতের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ কিন্তু শীতকালে দেখা যায় অনেক সময়, তাই না। তো এই জন্যে হিমালয় পাহাড়ের খুব কাছেই যেহেতু বাংলাদেশের পঞ্চগড় জেলা, এই জন্য এটাকে বলা হয় হিমালয় কন্যা। তো আপনারা অনেকেই আজকের অনেকগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, যারা দিতে পেরেছেন তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ক্লাস যেহেতু আজকের 35টা প্রশ্ন শেষ হয়ে গিয়েছে, সুতরাং ক্লাস শেষ করব। আমি শাহিন স্যার আজকে এই পর্যন্তই বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ আবারও পরবর্তী 35টি প্রশ্ন নিয়ে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।